আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে শিকড়ের সন্ধানে ও আচার্য প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার ষষ্ঠ পর্ব অর্থাৎ শেষ পর্ব। এই শেষ পর্ব শুরু করার আগে আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আজকের প্রবীণ বক্তা শ্রী তারকনাথ রায়চৌধুরী মহাশয়ের অকস্মাৎ মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে শিকড়ের সন্ধানের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে অনাকাঙ্ক্ষিত কারণবশত যথাসময়ে এই পর্বটি সমাপ্ত করতে না পারার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। মাননীয় সভাপতি ও নতুন প্রজন্মের বন্ধুরা, আজ অত্যন্ত আনন্দের বিষয় যে কোভিড-19 অস্থির সময়ের মধ্যে সালকিয়া মহাবিদ্যালয়ে আচার্য প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদ আচার্যদেবের জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে। অসংখ্য ধন্যবাদ। 90 বছর বয়সেও আমার মনটা ছুটে যাচ্ছে আপনাদের মাঝে। আচার্যদেবের বংশ তালিকায় আমার পরিবারও অন্তর্ভুক্ত, সেই হিসেবে গৌরব বোধ করি। প্রতি বছর গ্রীষ্মকালে আমরা আচার্যদেবের সান্নিধ্য পেতাম। রাডুলিতে 1943 সালে আচার্যদেবের অন্তিম ভাষণের সাক্ষী হতে পেরেছিলাম। দেশভাগের ফলে মধুকবি কপোতাক্ষ এবং জন্মভূমি রাডুলি গ্রাম ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল শিক্ষা ও প্রতিষ্ঠার আশায়। তবু এই বয়সেও জন্মভূমির স্মৃতি আমার হৃদয়ে অমলিন হয়ে আছে। আমরা RKBK প্রাক্তন অধিবাসীরা পশ্চিমবঙ্গে এসে অত্যন্ত ব্যথিত হৃদয়ে লক্ষ্য করলাম সর্বত্যাগী বৈজ্ঞানিক সন্ন্যাসী আচার্য প্রফুল্লচন্দ্রের বাংলা ও বাঙালিদের জন্য তার সারা জীবনব্যাপী অবদান ধূলিধূসরিত ও বিস্তৃতির অতলতল গৌরব। তার রচিত পুস্তকাদি দুষ্প্রাপ্য। আমাদের সীমায়িত ক্ষমতার মধ্যে উত্তর প্রজন্মের কাছে আমাদের অবদানকে উপস্থিত করার জন্য প্রাথমিকভাবে 4 গ্রামের প্রাক্তনীরা মিলে 1982 সালে RKBK আচার্য প্রফুল্লচন্দ্র সম্মেলনী নাম নিয়ে আচার্য চর্চার প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার বর্তমান নাম আচার্য প্রফুল্লচন্দ্র সম্মেলনী। প্রতিষ্ঠানের মধ্যে আমিও ছিলাম এবং বর্তমান সম্মেলনের সভাপতি পদে আসীন আছি। সম্মেলনের কর্মসূচি গ্রহণ করা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে সেমিনার, আলোচনা সভা সহ আচার্যদেবের পুস্তকাবলীর পুনঃপ্রকাশের ব্যবস্থা গ্রহণ, নিয়মিতভাবে সম্মেলনের মুখপাত্র কপোতাক্ষ প্রকাশ, যার মাধ্যমে আচার্যের জীবন ও জীবনব্যাপী নানা কর্মকাণ্ড সম্পর্কে সুধীজনের নানা মননশীল লেখা প্রকাশ ও পত্রিকা প্রচার এর ব্যবস্থা করা। সেই সঙ্গে আচার্যের জন্মদিনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ আলোচনা সভা করা এবং প্রয়াণ দিবসে নিমতলা মহাশ্মশানে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন, আচার্যের উপর যারা PhD করছেন তাদেরকে তথ্য সরবরাহ করা, বিভিন্ন বিদ্যালয়ে তার প্রকৃতি বিতরণ ইত্যাদি কাজের মাধ্যমে তার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়ে চলছে। আত্মসন্তুষ্টি নয়, আরও অনেক কাজই বাকি। জেনে খুশি হয়েছি আপনাদের গবেষণা পরিষদও অনুরূপ কর্মসূচি নিয়েছে। প্রসঙ্গক্রমে বলি, বাংলাদেশ ও আচার্য রায়ের
কিছু পুস্তক প্রকাশিত হয়েছে ও হচ্ছে। খুবই উত্তম চিন্তা। লেখকের কাছে আমার বিনীত অনুরোধ, তথ্যনিষ্ঠার ভিত্তিতেই যেন সেগুলি প্রকাশিত হোক। কল্পকথা বা কল্পিত কথার প্রবণতা যেন সেখানে না থাকে মনে রাখবেন। আমরা উত্তম পুরুষের কাছে দায়বদ্ধ। জন্মভূমির প্রতি অসীম আকর্ষণ, অনুভূতি, অতিচারিতা, শিকড় টান, মানুষ মাত্রেরই সহজাত। জীবনের অন্তিম লগ্নে 70 বছর বয়স ছেড়ে আসা জন্মভূমির আড়ুলিতে গত 2018 সালের এপ্রিল মাসে ভীষণ অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছিলাম। ওই অতি আদরের 4টি গ্রামে ঘুরে অতীত বর্তমানের সমীকরণের চেষ্টা করেছি। জানি আর হয়তো দেখা হবে না। কবি যতীন্দ্রমোহন সেনগুপ্তের ভাষায়, ওটি আমার গ্রাম, আমার সর্বোপরি। ওইখানেতেই হৃদয় আমার গেছে চুরি, আমার মনের মন্দিরে যা শুভ্র সমুজ্জ্বল হয়ে থাকবে আমৃত্যু। এবার শুনুন আচার্যদের সম্পর্কে আমার ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা। আজ আমি আমার জীবন নদীর অনেক বাঁক পেরিয়ে 90 বছরে পড়লাম। স্মৃতির ছেঁড়ার পাতা ধরে বহু পেছনে চলে যেতে যাই। সম্ভবত আমরা তখন ক্লাস 5-এ উঠেছি, 1883 সাল। প্রিয়জন আচার্যদেব আমাদের আসবেন। তাকে সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে বড় রাস্তার ধারে তাদের এই পুকুর পাড়ের শেষ প্রান্তে ও বাড়ির সামনে 2টি বড় গেট সাজানো হলো আম কাঁঠালের দেবদারুর পাতাবাহার আর ফুল দিয়ে। মহা উৎসব শুরু হলো। গ্রামবাসীর প্রাণ ঢালা আকুল আহ্বানে সাড়া দিয়ে চলে এলেন জীবনের প্রায় শেষ লগ্নের নিজ জন্মভূমিতে, নিজেরই জন্মতিথি সম্বর্ধনা নিতে। বদরা এসে ভিড়ল রারুলির স্টিমার ঘাটে, কপোতাক্ষর তীরে। রাস্তাঘাট, তেঁতুলতলা, গাছতলা, সব লোকে লোকারণ্য। কোথাও তিল ধরনের স্থান নেই। আমরা ভলেন্টিয়াররা ভিড় সামলাতেই ব্যস্ত। কে কার কথা শোনে। তখন আমাদের থেকে বড়রা কোনো রকম নদীর হাবড় ভেঙে ট্রেচারে করে উঠিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পথে সেই 2টি গেট পেরিয়ে সোজা বাড়িতে ঢুকেই একেবারে দোতলার বিরাট হল ঘরে এনে এক ইজি চেয়ারে বসানো হতো। বেশ কিছুক্ষণ পর দর্শনার্থীর সুবিধার্থে লাইন করে একে একে তার চরণ ছোঁয়া প্রণাম করার ব্যবস্থা করা হলো। আমরাও লাইনে দাঁড়ালাম। আমার সময় এলে তাকে ছুঁয়ে প্রণাম করলাম। এ আমার জীবনের এক মহামূল্যবান সম্পদ। আমি কৃতার্থ, আমি ধন্য। প্রণাম করতেই প্রশ্ন করলেন, কে তুই, তোর নাম কি? উত্তরে নাম জানাতেই আবার প্রশ্ন, কার ছেলে তুই? বললাম, সন্ন্যাসীর ছেলে। দেশের লোক বাবাকে ওই নামেই চিনত কিনা। শুনেই বললেন, ও বুঝেছি, তাহলে তুই কাশীশ্বর বিশ্বেশ্বরের নাতি। বিশ্বেশ্বরের ছেলে সন্ন্যাসী,
তার ছেলে তুই? বাহ, তোকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে প্রশ্ন করেছি, নে তোকে 2টো লজেন্স দিলাম, সকলকে একটা করে, তোকে 2টো দিলাম, খুশি তো? মাথা নেড়ে হ্যাঁ বলেই ছুটলাম শরবত খেতে। খেয়েই তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। ভলেন্টিয়ার তো। আমরা ধন্যবাদ জানাই শালিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিকেলে বিধানচন্দ্র সাধু মহাশয়কে। নামিয়ে তিনি আচার্যদেবের বাড়ির উঠোনে প্রতিকৃতিতে মাল্যদান করে ইজি চেয়ারে বসে শুভ লোকারণ্যের মধ্যে তাকে আন্তরিক সম্বর্ধনা দেওয়া হলো। তখন তিনি খুবই অসুস্থ, নড়াচড়া করতে পারেন না, ধরে ধরে উঠাতে বসাতে হয়। এমনকি জন্মভূমিতে তার অন্তিম ভাষণটি পর্যন্ত নিজে পড়তে পারেননি। আমার যতদূর মনে পড়ে ভাষণটি পড়েছিলেন তাঁরই প্রিয় বৈজ্ঞানিক ছাত্র ডক্টর মেঘনাথ সাহা। সময় অভাবে সেই দীর্ঘ ভাষণটি এখানে পড়া সম্ভব নয়। ভাষণের মাঝে তিনি এক জায়গায় বলেছিলেন, আমি এই ধরনীকে ভালোবেসেছি আমার দেশ ও জাতিকে, ভালোবেসেছি আমার জন্মভূমিকে। তখন এ বাণীর মর্ম কথা বোঝার বয়স ও সমর্থ আমাদের ছিল। আজ সেই মর্মবাণীর অর্থ প্রাণে বারংবার আঘাত করে। কত বড় প্রেমী ভালোবাসার মানুষ ছিলেন তিনি। এমনই অনেক কথা বলার ছিল, বলা হলো না সময় অভাবে। আপনাদের প্রত্যেককেই আমিও আমার সম্মেলনের প্রতিটি সদস্যের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। গ্রহণ করবেন। এইখানেই শেষ করলাম। পরিশেষে আমার ও সম্মেলনের একান্ত অনুরোধ, মহামান্য বাংলাদেশ সরকারের কাছে আপনারা বারংবার আবেদন করুন আচার্যের পৈতৃক বাড়িটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হোক, নতুবা সেই স্মৃতিটুকু বিলুপ্তি ঘটবে কালের করাল গ্রাসে। আচার্যের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতি আপনাদের অক্লান্ত প্রচেষ্টা সফল হোক, সুন্দর হোক। নমস্কার। শ্রী তারকনাথ রায় চৌধুরী, সভাপতি, আচার্য প্রফুল্লচন্দ্র সম্মেলনী, কলকাতা, পশ্চিমবঙ্গ, 2 আগস্ট 2020 সাল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 সালে 2 আগস্ট বাংলাদেশের রাড়ুলি কাঠিপাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মদিনকে সামনে রেখে তার 160তম জন্মবার্ষিকী পালিত হতে যাচ্ছে। আমি শীতশচন্দ্র বাছার, অধ্যাপক ও চেয়ারম্যান, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গভীর শ্রদ্ধার সাথে আজ তাঁকে স্মরণ করছি। আচার্যদেব বিশ্ব মানবতার সেবায় সারাটা জীবন গবেষণা করে গেছেন, জনকল্যাণে উৎসর্গ করেছেন নিজেকে। বৈচিত্র্যময় সৃষ্টির কথা ভেবে তিনি এই স্থির প্রত্যয় করতে পেরেছিলেন যে বিজ্ঞান সাধনার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ। আর এই বিজ্ঞান সাধনা দিয়েই এই বাংলাদেশের তথা তৎকালীন ভারতবর্ষের মানুষের দারিদ্র্য দূরকরণের স্বপ্ন দেখেছিলেন এই মনীষী। এই জীবন দর্শনকে ধারণ করে আচার্য প্রফুল্লচন্দ্র রায় এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করবার পর ফিরে এলেন কলকাতায় এবং অনেক ঝঞ্ঝা আর বিপত্তি পেরিয়ে যোগ দিলেন প্রেসিডেন্সি কলেজের রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক পদে। তার ঠিক 1 বছর পর অর্থাৎ 1890 সালে তিনি প্রতিষ্ঠা করেন আজকের বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাথে পরামর্শ করে মনোনিবেশ করলেন ভেষজ ওষুধের গবেষণায়। কারখানার উৎপাদন শুরু হলো 1892 সালের দিকে। সে সময় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সমস্ত উপকরণ আসত
সুদূর ব্রিটেন থেকে। পরাধীন ভারতবর্ষের সে সময়কার শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে শুরু করলেন নিজস্ব প্রযুক্তিতে বিজ্ঞান চর্চা, যা ধারণ করবে, লালন করবে ভারতের চিকিৎসা ব্যবস্থার 5000 বছরের ঐতিহ্য আর ইতিহাসকে। তাই চিকিৎসায় ব্যবহৃত লোকজ ঔষধ প্রয়োগের নিমিত্তে তার স্থায়িত্বকাল বৃদ্ধি করে পৌঁছে দিলেন মানুষের দোরগোড়ায়। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কর্তৃক প্রস্তুতকৃত ভেষজ ওষুধ যাতে রোগীরা পেতে পারে, সেই জন্য তখনকার স্বনামধন্য চিকিৎসক ডক্টর নীলরতন সিরকার মহোদয়ের কাছে গিয়ে অনুরোধ জানিয়েছিলেন তাদের তৈরি করা ওষুধ তার পরামর্শপত্রে উল্লেখ করবার জন্যে, যাতে রোগীরা উপকৃত হয়। এই মহান পুরুষ একাধারে অধ্যাপক, গবেষক, শিল্পোদ্যোক্তা, সফল ব্যবসায়ী, অন্যদিকে তার প্রস্তুতকৃত ওষুধ ব্যবহারের জন্য সকলের মাঝে প্রচার করে যাচ্ছেন। তার গবেষণা প্রসূত স্কিন কেয়ার বা প্রোডাক্ট এখনও ভারতবর্ষে বহুল প্রচলিত। যে সময় তিনি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায়, তারই কিছুকালের মধ্যে বর্তমান বাংলাদেশের খুলনায় তার নিজ নামে এপিসি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্থাপন করেন। সেটি এখনও বিদ্যমান রয়েছে। মালিকানা পরিবর্তন হয়েছে, তবে মানব সেবায় এখনও কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। মনে করা হয় তিনিই প্রথম ভারতীয় যিনি সর্বপ্রথম ভারতবর্ষে দেশীয় প্রযুক্তি নির্ভর ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্থাপন করেছিলেন। এই হল আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যার নিজের কোনো সংসার নেই, প্রয়োজন নেই কোনো অধিক অর্থের। তিনি যা কিছু করেছেন সবই তার গরিব ছাত্র আর তৎকালীন ভারতবর্ষের দরিদ্র মানুষের কল্যাণে। জীবনের যেটুকু সম্পদ তিনি অর্জন করেছেন সবটাই মানুষের জন্যই দান করে গেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 82 বছর বেঁচে ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন 1944 সালের 16 জুন। তার মৃত্যুর 1 বছর আগে 1943 সালের জুন মাসের কোনো একদিনে তার সমগ্র জীবনের অবদানের কথা ভেবে তারই গ্রামের মানুষ তার সম্মানে এক সম্বর্ধনা সভার আয়োজন করে রাড়লী কাঠিপাড়াতে। সেই উদ্যোগে সামিল হয়েছিল তৎসংলগ্ন বাঁকা, ভবানীপুর, শ্রীকণ্ঠপুর, খড়িয়াটি, শাহাপুর, পাইকগাছা, দরগাপুর, গদাইপুর প্রভৃতি এলাকার মানুষ। এই সম্বর্ধনা সভায় যোগ দিতে কলকাতা থেকে আচার্যের সঙ্গে আসেন সন্তানতুল্য তার সুযোগ্য ছাত্ররা। তাদের মধ্যে ডক্টর মেঘনাদ সাহা, ডক্টর প্রফুল্ল ঘোষ, শেরে বাংলা একে ফজলুল হক প্রমুখ উল্লেখযোগ্য। সেই সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর মেঘনাদ সাহা। সেই সভায় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়েছিলেন এবং তার মর্মস্পর্শী সেই ভাষণের কিছু অংশ আমি এখানে উল্লেখ করছি। কোট: আজ জীবন সাহান্যের উপকূলে এসে হঠাৎ পিছনে ফিরে তাকাবার ইচ্ছে হলো। সেই কোন সুদূরে ফেলে আসা শৈশবের সোনার দিনগুলোর কথা আজ আমার একান্ত নিভৃত নির্জন চিন্তার মধ্যে ক্ষণে ক্ষণে উঁকি দিয়ে আমাকে চকিত আহ্বান জানিয়ে দিয়ে যায় ওই দূর আকাশের নীলিমার অস্ফুট বারতা। আজ আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। পৃথিবীর বন্ধন ও মমতা, হাসি ও গান, কত সুর, সব কিছু আমার কাছে রুদ্ধ হয়ে গেছে। আমার এই সুদীর্ঘ জীবনে এটুকু বুঝেছি যে আমি এই ধরনীকে ভালোবেসেছি। ভালোবেসেছি আমার দেশকে, আমার জাতিকে, জন্মভূমিকে। তোমরা হয়তো জানো না কিসের মায়া আমাকে এই দক্ষিণবঙ্গের নোনা নিম্নভূমির জল জঙ্গলে টেনে এনেছে। ঘাটে ঘাটে তরি বেঁধে
বর্ষা বসন্তের দিনমান কাটিয়েছি। তোমাদের সুখ দুঃখের সাথে আমি দীর্ঘদিন জড়িয়ে আছি। তোমাদের ব্যথা ও বেদনা আমার বিগত কর্মবহুল জীবনে ক্ষণে ক্ষণে অশান্তি ডেকে এনেছে। তোমাদের উৎসব ও আনন্দ আমাকে আশান্বিত করেছে। জানি এই বন্ধন একদিন ছিন্ন হয়ে যাবে এবং সেদিন আর বেশি দূরে নয়। আমার দিন শেষ হয়ে এসেছে, সামনে শুধুই অন্ধকার, আর হয়তো দিনের আলো দেখব না। আনকোট। জীবনের যা কিছু অর্জন, যা কিছু সম্পদ অকাতরে বিলিয়ে গেছেন মানুষের কল্যাণে। সর্বত্যাগী এই জ্ঞান তাপসীর মধ্যে লবণাক্ত খুলনার জল জঙ্গল, নদী, মাটি আর লোনা জলের গরিব মানুষগুলোর জন্য যে কত বুক ভরা ভালোবাসা, মমতা ছিল, তার জীবনের শেষ প্রান্তে মৃত্যুর ঠিক 1 বছর আগে তার অভিভাষণটির মধ্যে ব্যক্ত করেছিলেন। আমাদের সুখ, দুঃখ, ব্যথা, বেদনার সাথে যে দরদি মানুষটি জড়িয়েছিলেন সারা জীবন, তাকে স্মরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। পিতার মতোই তিনি সব কিছু আগলে রেখেছিলেন আর ভালোবেসেছিলেন সমগ্র বাঙালি তথা বাংলাদেশের মানুষকে। এই মনীষীকে যেন আমরা কখনো না ভুলি। তার অবদান যুগে যুগে মানুষের জীবনযাত্রার সহায় হোক। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 160তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের সকলের প্রত্যাশা ও অঙ্গীকার। নমস্কার। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমি তারই একটি প্রবন্ধ পাঠ করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। অধ্যয়ন ও জ্ঞান লাভ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আমি এখনো নিজেকে ছাত্র বলে গণ্য করি। ওই জীবন ত্যাগ করে একদিনও অন্য জীবনে পদার্পণ করেছি বলে মনে হয় না। ছাত্রানাং অধ্যয়নং তপ, বাস্তবিক এই ঋষিবাক্য বড় সত্য, বড় সার কথা। আর আমাদের এই ছাত্র জীবন ও গারস্থ জীবনের পার্থক্যের প্রাচীর বড়ই অমঙ্গলকর। ইউরোপীয় অবস্থাপন্ন লোকের একটি স্টাডি অর্থাৎ পাঠাগার থাকে। সেখানে প্রবেশ করবার অর্থ এই, আর যেন কেউ না দেখে বা ঢোকে। যেমন আমাদের দেশের ঠাকুর ঘর, ভক্ত সেখানে আপন মনে সাধনা করেন, হৃদয় দেবতাকে ভক্তির অর্ঘ্য দান করেন, কিন্তু তা লোকচক্ষুর অন্তরালে, আর কেহ দেখে না। আমাদের পাঠাগারকে ঠাকুর ঘরের পবিত্রতায় মণ্ডিত করতে হবে, তাকে নিভৃতে স্থাপন করতে হবে, যেন চপলতার গোলমাল সেখানে না পৌঁছায়। আমাদের দেশে অনেক ছাত্র বাড়িতে থাকেন, আবার অনেকে মেসে থাকেন। এখানে ছাত্রের প্রধান বিপদ এই যে তার কোনো স্বতন্ত্র পাঠাগার থাকে না। বড় লোকে বড় বাড়িতে থাকে, নানা কার্যের বন্দোবস্তের জন্য তাদের অনেক ব্যয় করতে হয়, কিন্তু বাড়ির ছেলে কিরূপে কোলাহলের বাইরে নির্জনে বসে পড়বে, সাধারণত কোনো বাড়িতেই তার বন্দোবস্ত থাকে না। এরূপ বন্দোবস্ত যে থাকা দরকার তাও কেউ ভালো করে উপলব্ধি করেন না। আর মেসের তো কথাই নেই। আমাদের দেশে কথা আছে, 1 উসখুস, 2 পাট, 3 গন্ডগোল, 4 হাট। মেসে অনেকে একত্র জোটে, কাজেই প্রত্যেকে হাটের মধ্যে গিয়ে পড়ে। হাটে হয় হট্টগোল, সরস্বতী সেখানে টিকতে পারেন না। মন্দিরে যেরূপ ভক্তের জপ তপ আরাধনা, পাঠাগারে সেই রূপ ছাত্রের অধ্যয়ন ও সাধনা। ছাত্রের প্রধান কর্তব্য অধ্যয়ন, আর এই অধ্যয়ন তপস্যা ব্যতীত আর কিছু নয়। একাগ্রচিত্ততা এই তপস্যায় সিদ্ধি দান করে। প্রথম কথা এই যে কি করে পড়তে হয়, ক ঘন্টা পড়ো তা হিসাব রাখবার দরকার নেই। কিরূপ একাগ্রতার সহিত অধ্যয়ন করো সেইটাই সবার চেয়ে দরকারি জিনিস। পড়াশোনার উদ্দেশ্য সফল করতে হলে ঘন্টার উপর নয়, একাগ্রতার উপর নির্ভর করতে হয়। আমি আজ সকালে খুব পড়েছি, মোটে 1 ঘন্টা, কি তার কিছু বেশি। এইভাবে আমি রোজই পড়ি, তা রবিবার নেই, ছুটিও নেই, অবকাশ নেই।
এইভাবে সমানে নিষ্ঠা ও একাগ্রতার সহিত পড়ে যেতে হবে। কিন্তু এদেশে ছাত্রদের প্রধান বিপদ গল্প, খেলা আর আড্ডা। একাগ্রতার সম্পূর্ণ অভাব। তার উপর পড়বার সব সময়টা খেয়াল ও হুজুকের মধ্যে কেটে যায়। পরে যখন পরীক্ষা কাছে এগিয়ে আসে তখন আহার নিদ্রা ত্যাগ করে রাত্রি জাগরণে স্বাস্থ্য নষ্ট করে তার জন্যে প্রস্তুত হবার বিপুল প্রয়াস। একে লেখাপড়া বলে না। এ লেখাপড়া নয়, এ ইউনিভার্সিটিকে ফাঁকি, কেবল মুখস্থ আর উদরস্থ, পেটুকের মিষ্টান্ন ভক্ষণের মতো। এক পণ সন্দেশ টপাটপ করে গেলা, তারপর গলায় আঙুল দিয়ে বমি। সব সময়টা ফাঁকি দিয়ে পরীক্ষা করে এলেই টপাটপ মুখস্থ ও উদরস্থ করবার প্রয়াস। তারপর পরীক্ষা মন্দিরে গিয়ে একেবারে বমি। পরীক্ষার পরেই সরস্বতীর সঙ্গে সেলাম আলেকম, সকল সম্বন্ধ লোপ, আর পাশ হলে হকার চাচার দোকানে পুস্তক বিসর্জন। মনে পড়ে ছেলেবেলায় জ্বর হতো, আর কেবল মিছরি, বেদানা ও কুইনিনি খেতে হতো। বাল্য জ্বর মনে করিয়ে দেয় বলে ওই জিনিসগুলোই আমার একটা ভয়ানক বিতৃষ্ণা আছে। ওগুলো আমার কাছে বিভীষিকা। পাশ করবার পর এই দেশের ছাত্রদের পুস্তকের উপর ঠিক ওই রকমই তীব্র বিতৃষ্ণা হয়। বইগুলো তাদের কাছে আতঙ্ক উপস্থিত করে। পুস্তককে আজীবন সঙ্গী করতে হবে। কিন্তু আশ্চর্য, এই যে পরীক্ষার পর বই আর পাবার জো নেই। শিবনাথ শাস্ত্রী মহাশয় একবার কোনো ছাত্রকে বলেছিলেন, ব্ল্যাকলির সেলফ কালচার বইখানা দাও তো। সে জবাব দিলে, সে বই তালাবন্ধ, দেখলে ভয় হয়। এ বড় দুঃখের কথা। সৎ পুস্তককে আজীবন সহচর করতে হবে। আজীবন ধরে সৎ পুস্তক পাঠে ভাব সংগ্রহ করতে হবে, হৃদয়ে উদ্দীপনা জাগিয়ে রাখতে হবে এবং প্রকৃত জ্ঞানের অনুশীলন করতে হবে। ইংরেজ কবি সাদি পুস্তককে লক্ষ্য করে যথার্থই বলেছেন, দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড, মাই নেভার ফেইলিং ফ্রেন্ডস আর দে। পুস্তক পাঠের উদ্দেশ্য সফল করতে হলে খুব বেশি বই পড়বার দরকার হয় না। অনেকে যা পায় তাই পড়ে। পরিণত বয়সেও তাদের এই অভ্যাস থেকে যায়। তারা কখনো পুস্তক নির্বাচন করে পড়ে না। ছুটি পেলে তারা অনেক রকমে অনেক পয়সা ব্যয় করবে। বেড়াবার শখ মেটাবার জন্যে দামি পোশাক, ট্রাঙ্ক, গ্লাডস্টোন ব্যাগ কিনবে, কিন্তু ছুটিতে পড়বার জন্যে কি বই সঙ্গে নিয়ে যাবে কখনোই তার কিছু স্থির করবে না। হাতে যা পাবে তাই পড়বে, কিছু বিচার করবে না। বায়রনের পদ্য থেকে এমারসন বলেন, হি নিউ নট হোয়াট টু সে অ্যান্ড সো হি সোর। প্রথম মনে হলো কি পড়ব। খবরের কাগজখানা তুলে নিলাম, আগে খবর পড়লাম, তারপর অন্য কথা পড়া হলো, শেষ বিজ্ঞাপন স্তম্ভ পর্যন্ত নিঃশেষ করা গেল। কি পাওয়া গেল, কি বোঝা গেল, তার কোনো চিন্তাই করলাম না। কিন্তু এরকম ঠিক নয়। উদ্দেশ্যবিহীন পাঠ কোনো মতেই ঠিক নয়। সবার আগে পড়বার উদ্দেশ্য খুব ভালো করে বুঝতে হবে, তারপর রুচি অনুসারে পুস্তক নির্বাচন করতে হবে। কারণ সকলের সব বই ভালো লাগে না, কিন্তু একটা উদ্দেশ্য মনে রেখে তারই উপযোগী পুস্তক নির্বাচন করা এদেশের ছাত্রদের মধ্যে নেই বললেই চলে। যে কোনো লাইব্রেরির কর্তৃপক্ষগণকে যদি জিজ্ঞাসা করে দেখেন, পাঠকগণ নোভেল নাটকই বা কত পড়েন, আর ইতিহাস ও জীবনী বা কখানা পড়ে, দেখবেন তৃপ্তিকর উত্তর পাওয়া যাবে না। আমাদের ছাত্রদের মধ্যে নোভেলের প্রতি একটা ভয়ঙ্কর আগ্রহ দেখা যায়। ভালো পাশ করা শিক্ষিত ছেলে ছুটিতে যদি নোভেল পেল তো স্নানাহার বন্ধ, যতক্ষণ না বইখানা শেষ না হয়। কিন্তু একখানা নোভেল পড়তে আমার 6 মাস লাগে, কারণ আমাকে ঠিক সময় মতো কাজ করতে হয়। ল্যাবরেটরিতে কাজ করার পর আধ ঘন্টা সময় পেলে পড়ি, নইলে নয়। সব কাজেরই একটা নির্দিষ্ট সময় থাকা চাই। সকলেরই এই প্রণালী অবলম্বন করা উচিত। বিশেষ আমাদের দেশে, যেখানে স্বাস্থ্যের একান্ত অভাব, ম্যালেরিয়ার প্রকোপে লোকে আজীবন ব্যাধিগ্রস্ত, দেশে খাবার নেই, শরীরে পুষ্টি নেই, সকলেই দীন দরিদ্র, অন্ন সংস্থানের ভাবনায় সবাই অস্থির।
বাঙালির প্রধান পুষ্টিকর খাদ্য মাছ ও দুধ সর্বত্রই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একে অস্বাস্থ্যের এই সব কারণ উপস্থিত রয়েছে, তার উপর ছাত্রের অতিরিক্ত পাঠ। কাজেই অল্প বয়সে স্বাস্থ্য ভঙ্গ হয় এবং সে কাজের বার হয়ে পড়ে। 24 ঘন্টায় একদিন ছেলে মানুষের আধ ঘন্টা ঘুমোলেই যথেষ্ট হয়। 16 ঘন্টা হাতে থাকে, তার মধ্যে রোজ 4 ঘন্টা পড়লেই প্রচুর। কিন্তু পড়তে হবে পরিপূর্ণ একাগ্রতার সহিত, নইলে কোনো কাজ হবে না। বাঙালি ছাত্রের প্রধান শত্রু পড়বার সময় অনেকের একত্র অবস্থান। এরূপ করলে গল্প আসবেই, অন্তত অতর্কিতভাবে আসবে। আর বাঙালির প্রধান বিপদ হচ্ছে আড্ডা। বেশি বয়সে আমরা সবাই বসে কাটাই। বাহিরে উঠে হেঁটে বেড়াতে উৎসাহ আসে না, প্রবৃত্তিও হয় না। তাস পাশাতেই কত সময় কেটে যায়। আবার এই তাস পাশার আড্ডার পাশে অনেক সময় ছেলেরা পড়াশুনো করে। বিপদ কি ভয়ানক! ইউরোপিয়ান যখন পাঠাগারে এক মনে অধ্যয়ন করে, তখন তার স্ত্রীকেও আমি কি ভিতরে যেতে পারি এই বলে দরজায় টোকা দিতে হয়, যেন অনিচ্ছা সত্ত্বেও ঘরে যেতে হচ্ছে, যেন শুধু বিরক্ত করতে। কারণ পাঠাগার ঠাকুর ঘরের মতো পবিত্র স্থান, সেখানে কথা কওয়া পাপ। তার পরের কথা, ওয়ার্ক while you work, play while you play. This is the way to be cheerful and gay. কাজের সময় কাজ করতে হয়, খেলার সময় খেলা, তাহলেই মনে আনন্দ ও উৎসাহ থাকে। আমি সর্বদাই কাজ করি, আবার অবসর মতো করি না। একজন বড় ইংরেজ দোকানদার আপিসে এক মনে 5-6 ঘন্টা কঠিন পরিশ্রম করে কাজ করে, কিন্তু যেমনি কাজ শেষ হয় অমনি গঙ্গার ধারে খোলা মাঠে মুক্ত বাতাসে বেড়াতে যায়। তারা সে সময়ে বসে থাকে না, কুড়েমি করে না, আড্ডা বা মজলিসে জমে না। কিন্তু আমরা স্বাস্থ্য রাখতে জানি না, সময়ে কাজ করি না, তাই শরীর ও সময় দুয়েরই অপব্যবহার হয়, স্বাস্থ্যও থাকে না, কাজও ওঠে না। এদেশে শুধু বই পড়িয়ে বিদ্যা শেখানো হয়, কিন্তু ইউরোপে সাধারণ পুস্তক পাঠের সঙ্গে প্রকৃতির উন্মুক্ত বিশাল গ্রন্থ পাঠ করে জ্ঞানার্জন করবার প্রবৃত্তি জাগিয়ে দেওয়া হয়। শুধু বই পড়ে কত শেখা যায়। নিজের চেষ্টায় বিশ্বরাজ্যের নানা প্রকার অদ্ভুত ঘটনা নিপুণ চোখে পর্যবেক্ষণ করতে হয়, তবেই প্রকৃত জ্ঞানার্জন হয়। পুঁথিগত বিদ্যার দৌড় কখনোই বেশি হয় না। বিখ্যাত ঔপনিবেশিক ডিকেন্স সময়ে সময়ে ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসে থাকতেন। উদ্দেশ্য মাতালের কথাবার্তা শুনে তার প্রকৃতি বুঝে দেখা। এইভাবে নানা রকমে বিখ্যাত ইউরোপীয়রা মানব প্রকৃতি নিখুঁত করে জানবার চেষ্টা করেন। এই প্রকৃত অধ্যয়ন। মানব প্রকৃতির পর জড় প্রকৃতি। পর্যবেক্ষণের দ্বারা তাও বুঝতে হবে। লন্ডনের কাছে এক বোটানিক্যাল গার্ডেন আছে, তার নাম কিউ গার্ডেন্স, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। উদ্ভিদবিদ্যা আহরণ করবার জন্যে শত সহস্র বিদ্যার্থী সেখানে যান। নানা রকমের গাছ, তাদের উৎপত্তি ও বৃদ্ধির নিয়ম নিজের চোখে সুকৌশলে পর্যবেক্ষণ করে উদ্ভিদ সম্বন্ধে তারা অনেক তত্ত্ব আবিষ্কার করেছেন। আর আমাদের এই সুজলা সুফলা দেশে, এই ভারতবর্ষে তো গাছের অভাব নেই, কিন্তু উদ্ভিদ সম্বন্ধে কি তত্ত্ব জানতে পেরেছি আমরা। বিলাতে 3 মাস কি তার কিছু বেশি দিন ধরে গাছপালায় সবুজ পাতা থাকে। অন্য সময়ে কাচের ঘরের মধ্যে কলা গাছ প্রভৃতি বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু সে দেশের লোকেরা এই কয় মাসের সুবিধায় উদ্ভিদবিদ্যা অধ্যয়ন করে সেই সম্বন্ধে নানা সত্য আবিষ্কার করে। আর আমরা এই চিরসবুজ দেশে চিরকালই চুপ করে বসে থাকি। চক্ষুষ্মান কারা? 1845 সালে হুকার নামে এই ইউরোপিয়ান এদেশে উদ্ভিদবিদ্যা আহরণ করতে এসেছিলেন। তখন দার্জিলিংয়ের রেল হয়নি, কিন্তু তিনি অশেষ ক্লেশ স্বীকার করে গাছগাছরা দেখবার জন্য সিকিম গেলেন। তারপর সে দেশে বন্দী হলেন, সেই কারণে সিকিমের সঙ্গে যুদ্ধই বেঁধে গেল। যা হোক, অক্লান্ত পরিশ্রমের পর তিনি 10,000 রকম আবশ্যকীয় গাছগাছরা সংগ্রহ করে বিলাতে ফিরে গেলেন। সেসব এখনো কিউ গার্ডেন্সে আছে। আমাদের এমনই দুর্ভাগ্য যে
ভারতের উদ্ভিদ জ্ঞান ইংরেজের বই পড়ে শিখতে হয়। রক্সবর্গের ফ্লোরা ইন্ডিকা নামে এক অমূল্য গ্রন্থ আছে। শতাধিক বৎসর পূর্বে তিনি সমস্ত ভারত পদব্রজে ভ্রমণ করে নানা রকম গাছ সংগ্রহ করেছিলেন এবং প্রত্যেকটির বাংলা, হিন্দি, তামিল নাম জোগাড় করেছিলেন। তার বই সকলে পড়ে। এরা ইউরোপিয়ান ম্লেচ্ছ, কিন্তু আমাদের চিরস্মরণীয়। জুওলজিক্যাল গার্ডেন ইউরোপীয়রা নানা রকম পশু পক্ষী, কীট পতঙ্গ প্রভৃতি জীবনযাপন প্রণালী অধ্যয়ন করেন। ফরাসি দেশের একজন উকিল 20 বৎসর ধরে শুঁয়োপোকা ও প্রজাপতি কেমন করে এক থেকে অপরে পরিণত হয় তা পর্যবেক্ষণ করেছেন, আর তার একটি কৌতূহলপ্রদ বিবরণ লিপিবদ্ধ করেছেন। এছাড়া তিনি নিজের চোখে গুটি ও তুত পোকার জীবনযাত্রা দেখে ওই সকল কীট থেকে রেশম উৎপন্ন করা সম্বন্ধে অনেক আবশ্যকীয় নূতন কথা সভ্য জগৎকে জানিয়েছেন। আর একজন অন্ধ মধুমক্ষিকার ইতিহাস লিখেছেন। তিনি যৌবনে অন্ধ হয়েছিলেন, তাই তার স্ত্রী ও ভৃত্য মধুমক্ষিকার জীবনযাত্রা পর্যবেক্ষণ করে সেই সব কথা তার কাছে বলতেন এবং তিনি বিজ্ঞানসম্মত প্রণালীতে তা লিপিবদ্ধ করতেন। এই প্রকারে হিউবার্ট তার বিখ্যাত পুস্তক মৌমাছির ইতিবৃত্ত লিখেছেন। ইংরেজ ও আমেরিকানের মতো একটা হবি অর্থাৎ খেয়াল আছে। কেউ গার্ডেনিং করেন, বাগানে নানা রকম ফল ফুল উৎপন্ন করেন, এ একটা সুন্দর খেয়াল। কেউ বা প্রাণীতত্ত্ব অধ্যয়ন করেন, আবার কেউ বা পতঙ্গ বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করেন। আমাদের ভূতপূর্ব গভর্নর লর্ড কারমাইকেল নিজে পতঙ্গ সম্বন্ধে আলোচনা করতেন। ইংরেজ কখনো বসে থাকে না, এইরকম একটা খেয়াল থাকে। এই সকল ব্যাপার অধ্যয়ন করে তাদের সকলেই যে কলেজের অধ্যাপক হন তা নয়, কিন্তু এই সব কথা পুস্তকে প্রকাশ করে তারা জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি করেন, তাদের বিলক্ষণ আয়ত্তও হয়। এদেশে গভর্নমেন্ট পুনা কৃষি কলেজ লেফ্রয় নামক একজন মস্ত পতঙ্গতত্ত্ববিদকে এনেছেন। তিনি কোন কোন পতঙ্গ শস্য নষ্ট করে সে সম্বন্ধে আলোচনা করেছেন। আমরা জানি শুধু পঙ্গপালই ফসল নষ্ট করে দেয়, কিন্তু আরও অনেক রকম পতঙ্গ আছে যারা ফসলের বড় কম ক্ষতি করে না। ইতি তাদেরই জীবনযাত্রা আলোচনা করছেন, আর কিসে তাদের নষ্ট করে শস্য বাঁচানো যায় তার উপায় আবিষ্কার করবার চেষ্টা করছেন। এই সকল ব্যাপারের আলোচনা ও অধ্যয়ন আমাদের ব্যবসা ও ধনাগম সম্বন্ধে অনেক সাহায্য করে। যারা পতঙ্গ বিজ্ঞান অধ্যয়ন করেছেন তারা কি করে তুত পোকাকে রোগের হাত থেকে রক্ষা করে বর্ধিত করতে হয় তা জানেন। গুটি পোকার রোগ হলে তা থেকে ভালো রেশম হয় না। ফ্রান্সে ডিজিজ অফ সিল্ক ওর্ম অর্থাৎ গুটি পোকার রোগ সম্বন্ধে পুস্তক প্রকাশিত হয়েছে। সে বই পড়ে যারা রেশমের চাষ করেন তারা গুটি পোকাকে বর্ধিত করবার নানা রকম উপায় জানতে পেরেছেন, আর সেই কারণে রেশমের চাষে খুব লাভবান হয়েছেন। আর আমাদের দেশে মুর্শিদাবাদ ও বহরমপুরে সেখানকার উৎকৃষ্ট রেশম একসময়ে সব দেশে আদৃত হতো। সেখানে রেশমের চাষ দিন দিন উঠে যাচ্ছে, কারণ আমরা ওই কাজ অজ্ঞ চাষাদের হাতে ফেলে রেখে দিয়েছি, যাদের গুটি পোকা সম্বন্ধে খুব বেশি কিছু জ্ঞান নেই। এই সমস্ত কারণেই বলছি যে শেখবার অনেক আছে, শুধু কেতাব পড়লেই হয় না। আমি অ্যালবার্ট স্কুলে পড়তাম, সেখানে প্রত্যেক শনিবার কেশব সেনের বক্তৃতা হতো। তিনি এক সময় বলেছিলেন, বাঙালির ছেলের লেখাপড়া শেখা যেন বালিশের খোলে তুলা পুড়ে দেওয়া, কেবল ঠাসো আর গাদো। তার উপর অভিভাবক সর্বনাশ করছেন। স্কুলের ছুটি হলেই মাস্টারমশাইকে ছেলের পিছনে লেলিয়ে দেবেন, ছেলে বিদ্যে শিখবে। এরা হচ্ছেন মার্ডারার অফ বয়েজ, বালকহন্তা। কারণ স্কুলের ছুটির পর ছেলের অন্তত 2 বা 2.5 ঘন্টা খেলা চাই। সে সময়টা খোলা মাঠে ছোট, দৌড়াও, লাফাও, নদীতে নৌকা বাও, তবে তো স্বাস্থ্য থাকবে, মনে প্রফুল্লতা আসবে। তা নয়, বাড়ি এসেই কেতাব নিয়ে বসো। তারপর কোন ছেলে কোন বিষয়ে ব্যাকওয়ার্ড অর্থাৎ কাঁচা, অমনি প্রাইভেট টিউটার লাগাও।
ইংলিশে একটি, সংস্কৃতে একটি, সব বিষয়ে একটি একটি। টিউটরের ঠেলায় বেচারি ছাত্র একেবারে ডাল অর্থাৎ গাধা হয়ে ওঠে। নিজে ভাববার বা নিজের উপর নির্ভর করবার শক্তি তার একেবারে লোপ পায়। তাই বলি, এ প্রথার অনেক দোষ। এমারসন বলেন, গার্জিয়ানস আর benefactors but sometimes they act like the worst malefactors. অভিভাবকগণ ছেলের উপকার করেন বটে, কিন্তু সময়ে সময়ে ভয়ঙ্কর অপকার সাধন করে থাকেন। বেশি পড়লেই বিদ্যে হয় না। আমি আজীবন ধরে সামান্য একটি বিদ্যা আয়ত্ত করবার চেষ্টা করেছি, কিন্তু পাঠ তো 1 ঘন্টা। আমাদের বাঙালির ছেলের জীবন যেন একটা ভার বওয়া। বেদান্ত মতে জীবন কিছুই নয়। 2000 বছর ধরে আমরা চিরকাল শুনে আসছি জীবন মানে কিছুই নয়। আমরা সকলেই খানিকটা স্বীকার করে নিই যে জীবন একটা দুর্বহ ভার, তার উপর আবার এই ভয়ঙ্কর জীবন সংগ্রাম। সকাল 8টায় সময় বাড়ি থেকে দৌড়াদৌড়ি করে ম্যালেরিয়া জীর্ণ শরীরখানি নিয়ে ডেলি প্যাসেঞ্জারি করা, অর্থাৎ কলম পিষে জীবিকা অর্জনের জন্য শহরের দিকে ছুটোছুটি করা। দিন যে কোথা দিয়ে চলে যায় দুর্ভাগ্য বাঙালি তা জানতে পারে না। পৃথিবীর কোনো আনন্দই সে উপভোগ করে না। আকাশের উন্মুক্ততা, আলোকের হাসি বা বাতাসের সুখময় স্পর্শ কিছুই তার প্রাণে সজীবতা ও নবীনতা আনয়ন করে না। লাবকের জীবনের সুখ নামে একখানি পুস্তক আছে। ওই পুস্তকে তিনি বলছেন, জীবন কি শুধু ঔষধগোলা? জীবনে আনন্দ উপভোগই বিধাতার উদ্দেশ্য, কিন্তু আমরা কর্মদোষে সেই উদ্দেশ্য বিফল করি। পাখি গায় কেন? মৌমাছি মধু আহরণ করে কেন, যদি বিধাতার সৃষ্টিতে আনন্দ না থাকে? লাবক একজন ধনী মহাজন ছিলেন। অতুল তার ধন ঐশ্বর্য, কিন্তু লেখাপড়া যথেষ্ট জানতেন। তিনি আজীবন ছাত্র। অনেক ইউরোপীয় ধনী মৌমাছি, পিঁপড়া প্রভৃতি সম্বন্ধে অনেক নূতন কথা আবিষ্কার করেছেন। আমরা তা বই পড়ে জানি, কিন্তু তারা নিজের চোখে দেখে ওইসব কথা লিখে গেছেন। আমরা চোখ থাকতেও অন্ধ। শুধু চোখ থাকলেই হয় না, সূক্ষ্ম দর্শন চাই। ইউরোপিয়ান লেখক লাবক মৌমাছিদের সাধারণতন্ত্র সম্বন্ধে এক চমৎকার বিবরণ লিপিবদ্ধ করেছেন। মৌচাকে কেমন করে তারা সকলে কাজ করে, সে অদ্ভুত বিবরণ পড়লে মাতোয়ারা হয়ে উঠতে হয়। লর্ড এফবেরি যে শুধু ধনী ছিলেন তা নয়, কিন্তু তিনি একজন বিখ্যাত পণ্ডিত ও চিন্তাশীল লেখক। আমাদের দেশের ধনী সাধারণত জবরজরং জানোয়ার হয়। তার নাকের ডগা থেকে ওলনদড়ি ঝুলিয়ে দিলে ভুঁড়ির দরুন অর্থাৎ লম্বরেখার যে বিচ্যুতি হয়, তাই তার ধনশালিতার মাপ। ধনী জুড়ি চড়েন আর আয়েসে বিলাসে ডুবে থাকেন, কিন্তু ইউরোপে অনেক স্থলে এরূপ হয় না। বিলাতে মাটির তলায় রেল আছে, তাতে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী নেই। লাখপতি ও সাধারণ লোক সব এক জায়গায় বসে। এন্ড কার্নেগি একজন ক্রোড়পতি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ লৌহের মালিক। আমেরিকার পিটসবার্গে তার লোহার কারখানা ছিল। প্রথম বয়সে তিনি রাস্তায় খবরের কাগজ বেচতেন। তারপর অসাধারণ অধ্যবসায়ের ফলে আমেরিকায় অতুল ঐশ্বর্যের অধিকারী হন। পরে টাকা রোজগার ত্যাগ করে অধ্যয়নে শান্তিপূর্ণ জীবনযাপন করেন। তার ব্যবসা এত বড় ছিল যে একজনে নয়, অনেকে পড়ে 90 কোটি টাকা দিয়ে সেই ব্যবসাটি কিনেছেন। তার বাৎসরিক আয় হচ্ছে 4.5 কোটি টাকা। তিনি শ্রমজীবীদের জন্যে আমেরিকা ও স্কটল্যান্ডের অনেক শহরে বিনা ব্যয়ে আধিগম্য পাঠাগার স্থাপন করেছেন। মজুরগণ সন্ধ্যার পর যখন অবসর পায়, তখন ওই সমস্ত লাইব্রেরিতে নানা প্রকার উৎকৃষ্ট পুস্তক পাঠ করে আত্মোন্নতি সাধন করে। কার্নেগি এখনও অনেক বই লিখেছেন। 19th সেঞ্চুরি পত্রিকায় তিনি শ্রমজীবীদের উন্নতি সম্বন্ধে অনেক প্রবন্ধ প্রকাশ করেছেন। আগেই বলেছি তার আয় ছিল 4.5 কোটি টাকা। আমাদের এই বাংলা, বিহার ও অন্য জায়গায় সকল জমিদারের বাৎসরিক আয় জড়িয়ে 4.5 কোটি নয়। এখানকার সকল জমিদারকে একদিকে আর কার্নেগিকে একদিকে রেখে ওজন করলে টাকায় তিনিই ভারী হবেন। কিন্তু বিচিত্র কথা এই যে তিনি এখনো পড়েন।
ছিলেন স্ট্রিট বয়, রাস্তায় কাগজ বেচতেন, কেবল স্বাবলম্বনের জোরে লক্ষ্মী সরস্বতীর বরপুত্র হয়েছেন। তোমরা অনেকেই ইউনিভার্সিটির ফার্স্ট সেকেন্ড হও, সেটা ভালো, কিন্তু আমাদের দেশে অপযশ। কারণ পাশের পর তোমরা নষ্ট স্বাস্থ্য, ম্যালেরিয়া জীর্ণ, রুগ্ন, ক্লিষ্ট, ক্ষীণ দৃষ্টি এরকম পাশ করা ছেলের যোজ্জীবনম তন্নরম। ইংল্যান্ডে কিন্তু তা নয়। সেখানে বিদ্যালয়ে ছেলেরা খুব বেশি পড়ে না, অকালপক্ষ হয় না, এঁচড়ে পাকে না। 1875 সালে ফার্স্ট ক্লাস পাশ করে আমরা আজীবন তার দোহাই দিয়ে থাকি, যদিও এই পাশ করার পর লেখাপড়ার সঙ্গে আর কোনো সম্পর্কই আমাদের থাকে না। তারপর এই ফার্স্ট ক্লাস পাশ করাটাই বা কি? বিশ্ববিদ্যালয়ের যা একাডেমিক ইয়ার, তাতে তো 2 বছরে 10 মাস মাত্র পড়া হয়। এই 10 মাস পড়ে সব বিদ্যা আয়ত্ত হয়ে যায় কি? আজীবন না পড়লে শেখা যায় না। প্রত্যেক দিন নূতন নূতন তত্ত্ব প্রকাশিত হচ্ছে, সে সকলের খবর রাখতে হবে। ফার্স্ট হও আর না হও, আজীবন পড়বে। পাশ হবার পরেই কেতাবের সঙ্গে সেলাম আলাইকুম করে তার নিকট চিরবিদায় গ্রহণ কি ভয়ঙ্কর, কি সর্বনাশ! এখানকার বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী দেখলে আতঙ্কে আমার প্রাণ শিউরে ওঠে। তারা ছদ্মবেশী মুখ। এমারসন বলেন, কোনো ছেলে ব্যাকওয়ার্ড অর্থাৎ পড়াশোনায় কাঁচা হলে তাকে তিরস্কার করবে না। সাধারণত ছেলেরা সব বিষয়ে ভালো বা চৌকস হয় না। যে ছেলে সব বিষয়ে ভালো, সে তো একটা মিরাকল, একটা অদ্ভুত কিছু, যা ভূতলে অতুল। এমারসন আরও বলেন, কোনো ছেলে যদি চুরি করে ক্লাসের বই ছাড়া অন্য বই পড়ে, মাস্টার তাকে বেত মারেন। আমি হলে পুরস্কার দিই। ছাত্র হয়তো নেপোলিয়নের জীবনী বা গোল্ড স্মিথের ইতিহাস বা যা তার স্কুল পাঠ্য নয় এমন কিছু পড়ছে, তাতে বাধা দেওয়া অন্যায়, উৎসাহ দেওয়া যুক্তিসঙ্গত, কারণ সে অনেক নূতন বিষয় শিখতে পারবে। ছাত্রের প্রতি চাপ দেওয়া উচিত নয়, তার প্রতিভার যাতে বিকাশ হয়, শিক্ষকদের তাই করা চাই। ইউনিভার্সিটির বাধা বই পড়লে বা গোটাকতক পাশ করলে প্রতিভার বিকাশ হয় না। হালি শহরে রামপ্রসাদ জন্মেছিলেন, তার কথা সবাই জানো। তিনি হিসাব লেখার এক চাকরি পেয়েছিলেন, কিন্তু খাতার পিঠে পিঠে কালী সংকীর্তন লিখতেন। এমনকি ভারতে যে দুজন জগতে অসাধারণ কীর্তি অর্জন করেছেন, রবীন্দ্রনাথ ও রামানুজম, তাদের কেউই ইউনিভার্সিটি এডুকেশনের ধার ধারেন না। তারা পাশ করা নন, কিন্তু এই পাশ না করতে পারলেই আমাদের ছেলেদের মুখ আধার। মা বলেন, পোড়া কপাল আমার, ছেলে পাশ হলো না। আবার সময় সময় ছেলে আত্মহত্যা করে বসে। আমি বলি, তোমার যা ভালো লাগে তাই করো, উৎসাহের সহিত একটা নূতন কিছু আরম্ভ করে দাও। কারণ উকিল, ডাক্তার ও কেরানি এই নিয়ে জাতি টেকে না। আমাদের চরম দুর্গতি হয়েছে। এখন আমাদের নানা বিষয়ে, অর্থকর বিষয়ে, ব্যবসা বাণিজ্যে মন দিতে হবে। এ সম্বন্ধে আমি আমার লিখিত বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার নামক পুস্তিকায় কয়েকটা কথা লিখেছি, তোমরা সেটা পড়ে দেখো। আমাদের অবস্থা দেখে মনে হয় বিধাতা যেন বলেন, বাঙালির ছেলে শরীর নষ্ট করবি আর কেরানিগিরি করবি, তার বেশি কিছুই নয়। এ অবস্থায় থাকলে চলবে না। এ জীবনের পথ নয়, মৃত্যুর পথ। এ পথ থেকে ফিরতেই হবে, আর তা প্রথমেই অর্জন করতে হবে শিক্ষকদের। অর্থের বিনিময়ে এটা একটা কাজ মাত্র নয়। ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাদের হাতে। ছেলে মেয়েদের ভালোবেসে তাদের বড় ভাইয়ের আসন অধিকার করে আদর্শের পথে তাদের নিয়ে যেতে হবে। জানি বড় কাজ করার সুযোগ পান না আমাদের শিক্ষকরা, কিন্তু ছোট ব্যাপারেও আমাদের কিছু করবার আছে, যা সত্যস্বরূপ। সে বিষয়ে যদি আমরা দৃষ্টি দিই এবং ছেলে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, তাহলে দেশের ও সমাজের অনেকখানি কল্যাণ সাধিত হবে। নমস্কার। সন্ধানে ইউটিউব চ্যানেল ও আচার্য প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদ, শালিকা ডিগ্রি কলেজ, তালা, সাতক্ষীরা, বাংলাদেশ, এ দুটি প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে প্রথম আন্তর্জাতিক আচার্য প্রফুল্লচন্দ্র জন্মোৎসব
সমাপন ঘোষণার আগেই যারা আচার্যদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও মূল্যবান আলোচনা করে এ উৎসবকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধন্যবাদ জানাই শালিকা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধানচন্দ্র সাধু মহাশয়কে। তিনি আচার্যদেবের প্রতিকৃতিতে মাল্যদান করে এ উৎসবের শুভ সূচনা করেছেন। ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের MA পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ছাত্র রিপন কুমার মণ্ডলকে আচার্যদেবের প্রতিকৃতিতে মাল্যদানের জন্য। আমরা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা স্বীকার করি ও ধন্যবাদ জানাই ওপার বাংলার কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে এ উৎসবে অংশগ্রহণকারী শ্রী শৈবাল মজুমদার মহাশয়কে। তিনি আকাশবাণী ও দূরদর্শন কলকাতা কেন্দ্রের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী, সঙ্গীত বিচারক ও সঙ্গীত বিষয়ক বহু গ্রন্থের রচয়িতা। আচার্য বন্দনা সঙ্গীতে তিনি তার অপূর্ব সুর ও কণ্ঠের সংমিশ্রণে এ উৎসবকে মাধুর্যমণ্ডিত করেছেন। এপার বাংলার সরকারি ব্রজলাল কলেজের সহযোগী অধ্যাপক, সাহিত্য সংস্কৃতি চর্চায় বিশিষ্ট জন শঙ্কর কুমার মল্লিক মহাশয় আচার্য স্মরণে চমৎকার বক্তব্য উপস্থাপন করে উৎসবের শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করি। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ওপার বাংলা থেকে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত শিক্ষক ও গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কর্মকর্তা শ্রী দীপক কুমার দা মহাশয়কে। তিনি তার সাবলীল বক্তব্য উপস্থাপন করে এ অনুষ্ঠানকে সফল করেছেন। ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা স্বীকার করি এপার বাংলার আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার কোসিকে। তিনি তার স্বরচিত কবিতার ছন্দে আচার্যদেবকে স্মরণ করেছেন। ধন্যবাদ জানাই এপার বাংলার জামিরা কলেজের প্রভাষক তাপস মজুমদার মহাশয়কে। তিনি একজন লেখক ও সাহিত্যকর্মী। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এ জন্ম উৎসব পালনের তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন। প্রকৃতি প্রেমিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রকৃতি বিষয়ক কর্মকাণ্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করে অনুষ্ঠানকে সফল করেছেন। আমরা তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করি। ওপার বাংলা তথা কলকাতা, পশ্চিমবঙ্গের লেখক, সাহিত্যিক ও আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর সদস্য শ্রী অমরাশিস দত্ত মহাশয়কে ধন্যবাদ জানাই। তার সুন্দর বক্তব্যের জন্য আমরা তাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করি। ধন্যবাদ জানাই এপার বাংলার আগরঘাটা, পাইকগাছা, খুলনার বাচিক শিল্পী ও সাহিত্যকর্মী শ্রীমতী রিঙ্কু মণ্ডলকে তার স্বরচিত কবিতা আবৃত্তির জন্য। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওপার বাংলা তথা কলকাতা, পশ্চিমবঙ্গের বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত শ্রী শুভেন্দু চট্টোপাধ্যায় মহাশয়কে। তিনি আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর সংগঠন সম্পাদক। এ অনুষ্ঠান সফল করার মূলে তার অবদান অনস্বীকার্য। তিনি পশ্চিমবঙ্গের কয়েকজন বিখ্যাত আলোচককে এ উৎসবে সম্পৃক্ত করিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন। তিনি তার বক্তব্যের পরতে পরতে তৎকালীন সময়ের গুরুত্বপূর্ণ দৃশ্যপট তুলে ধরে উৎসবের সৌন্দর্য সৃষ্টি করেছেন। আমরা শ্রদ্ধার সাথে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা স্বীকার করি ও ধন্যবাদ জানাই কলকাতা আকাশবাণীর কর্মকর্তা, বিজ্ঞান আন্দোলন কর্মী ও বিজ্ঞান বিষয়ক বহু গ্রন্থের রচয়িতা ডক্টর মানস প্রতিম দাস মহাশয়কে। তার মূল্যবান আলোচনা এ উৎসবকে সাফল্যমণ্ডিত করেছে। ধন্যবাদ জানাই এপার বাংলার পাজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সদস্য ও বাচিক শিল্পী তপন নন্দী মহাশয়কে। আচার্যদেবের
উপর রচিত কবিতা আবৃত্তি করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাই ওপার বাংলার বিশিষ্ট গবেষক আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর যুগ্ম সম্পাদক শ্রী পিনাকপাণি দত্ত মহাশয়কে। তিনিই প্রথম এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে প্রফুল্লচন্দ্রের প্রতিযোগিতামূলক প্রবন্ধ ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি সংগ্রহ করে পশ্চিমবঙ্গে মুদ্রণ করেন। এ উৎসবে তার অংশগ্রহণ এবং মূল্যবান বক্তব্য প্রদানের জন্য শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা স্বীকার করছি। ওপার বাংলার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা স্কুল অব হিউম্যানিটিস প্রফেসর ডক্টর মনোহর কুমার মণ্ডল মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এ আন্তর্জাতিক জন্মোৎসবে তার অংশগ্রহণ ও মূল্যবান বক্তব্য প্রদান আমাদেরকে অনুপ্রাণিত করে। শ্রদ্ধার সাথে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এপার বাংলার মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মনোরঞ্জন ঘোষাল মহাশয়কে আমরা শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাই। তিনি দেশপ্রেমিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনাদর্শের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করে এ উৎসবকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এপার বাংলার আঞ্চলিক সঙ্গীত শিল্পী GM এমদাদ সাহেব তার কথা ও সুরে সঙ্গীত পরিবেশন করে উৎসবকে মাধুর্যমণ্ডিত করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এপার বাংলার সরকারি ব্রজলাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান সাহেবকে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এ জন্মোৎসবে তার অংশগ্রহণ এবং তাৎপর্যপূর্ণ মূল্যবান আলোচনা শুধু অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি নয়, আমাদেরকে উৎসাহিত করে। তার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাই ওপার বাংলার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী মহাশয়কে। তিনি বিজ্ঞান আন্দোলন কর্মী ও বিজ্ঞান বিষয়ক শতাধিক গ্রন্থের রচয়িতা। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের গবেষণা তত্ত্বের উপর তার মূল্যবান আলোচনা এ উৎসবকে প্রাণবন্ত করেছে। শ্রদ্ধার সাথে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এপার বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সীতেশ চন্দ্র বাছার আচার্যদেবের পবিত্র জন্মস্থান পাইকগাছা উপজেলার যোগ্য সন্তান। আচার্যদেবের প্রতি তার ভক্তির বাঁধন অটুট। আচার্য দেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ তার মূল্যবান আলোচনা এ উৎসবকে মহিমান্বিত করেছে। আমরা শ্রদ্ধার সাথে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাচ্ছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এ জন্মোৎসবের শেষ পর্বে এসে আমরা বেদনায় আপ্লুত হই। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবীণ আলোচক আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বংশধর এবং প্রত্যক্ষদর্শী শ্রদ্ধেয় তারকনাথ রায় চৌধুরীর প্রয়াত হওয়ার সংবাদ শুনে তিনি গত 25 আগস্ট 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 8:10 ইহলোক ত্যাগ করেন। আচার্যদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলির শেষ স্বাক্ষর স্বরূপ তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তা তিনি শুনে যেতে না পারলেও আচার্য ভক্তের হৃদয়ে জাগ্রত থাকবে। আমরা শ্রদ্ধার সাথে প্রয়াত তারকনাথ রায় চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং এ উৎসবের সাফল্য তার স্মৃতি স্মরণে উৎসর্গ করছি। সর্বোপরি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা স্বীকার করি শিকড়ের সন্ধানে ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মুক্তিযোদ্ধা মণিমোহন ধর মহাশয়কে। তিনি আচার্য প্রফুল্লচন্দ্র গবেষণা পরিষদকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার সুযোগ সৃষ্টি করেছেন। সর্বক্ষণ যোগাযোগ রেখে মূল্যবান পরামর্শ দিয়েছেন।
আর যিনি কারিগরি সহযোগিতায় উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে প্রকাশ ঘটিয়ে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, সেই তন্ময় ধর মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা স্বীকার করি। ধন্যবাদ জানাই তার প্রতিষ্ঠান গেটওয়ে পাবলিকেশনস ও তার কলাকুশলীদের। আর চমৎকারভাবে উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাই শ্রীমতী সুক্তা পাল ধরকে। সবাই ভালো থাকবেন। যারা এ উৎসবে অংশগ্রহণ করতে পারেননি, আগামীতে যোগাযোগ রাখার জন্য তাদের আহ্বান করছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের চেতনা ও জীবনাদর্শ সর্বত্র ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।